প্রিয় পাঠক বন্ধুরা, পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। রংপুরে এসে পৌঁছতে 2.5 ঘন্টা লাগলো। যে যা করেছিল সেভাবেই কোনো রকমে ঘরে তালা মেরে বেরিয়ে এসেছে। শহরে তাদের অপেক্ষায় ছিল সাজ্জাদ। ওদের নিয়ে ছুটল শান্তিনগরে, যেখানে বাবার বাড়ি। নিশিথায়ন অটোটায় এসে নামলো নিশিথায়নের সামনে। বাড়িতে অনেক মানুষ। সাজ্জাদ ভাড়া দিল। দৌড়ে ছিটল তুরফা, তার পিছু পিছু তানহা। সানজানা জোরে হাঁটা সম্ভব নয়, তবুও যথাসম্ভব দ্রুত পায়ে যাওয়ার চেষ্টা করলো। টুনা কিছুই বুঝে উঠতে পারছে না। মায়ের হাত ধরে পিট পিট করে হাসছে। দুই বোনকে দৌড়াতে দেখে জিজ্ঞেস করলো, আম্মু, আপুরা দৌড়াচ্ছে কেন? আমরা কোথায় এসেছি? সানজানা উত্তর দিতে পারলেন না। তুরফা উৎসুক হয়ে চারপাশটা দেখছিল। কি সুন্দর সুন্দর ফুলের গাছ। সাজ্জাদকে জিজ্ঞেস করলো, ওই ভাইয়া, বলো না কি হয়েছে? সাজ্জাদ উত্তর দেবে কি বুঝলো না। দূর থেকে পর্দার ভেতরে খাটিয়া দেখে তুরফা অসুবিধা হলো না। ওখানে বাবা শুয়ে আছে। দূরে থেকে সে গণবিদায়ী চিৎকার করে উঠল, বাবা, আমার বাবা। চিৎকার করতে করতে এসে খাটিয়ার কাছে থামলো। খাটিয়াকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকলো, বাবা, আমার বাবা, ওঠো, দেখো আমি এসেছি, তোমার তুরফা। বাবা তানহার পাশে এসে দাঁড়ালো। এক দৃষ্টি তাকিয়ে রইল বাবার নিষ্পাপ ফ্যাকাশে মুখের দিকে। শেষ যেদিন দেখা হয়েছিল হাসপাতালে, সেই দিন বাবার ডাক শুনতে আকুতি করেছিল, অথচ সে কেঁদেছিল, কিন্তু বাবা ডাকেনি। চোখ থেকে আধা ভাঙা জল বয়ে যাচ্ছে, অথচ কোনো শব্দ নেই। হাঁটু মুড়ে বসল সে। সাদা কাফনের ভেতর থেকে বাবার হাতটা টেনে চুমু দিয়ে গায়ে চেপে ধরল। একসময় কপাল ঠেকিয়ে নিঃশব্দে হাওমাও করে কাঁদল। তুরফা আহাজারি করছে। আশেপাশে যে কতগুলো মানুষ আছে সেদিকে কোনো খেয়ালই নেই। মানুষগুলো হতভম্ব হয়েছে। রাশেদের আপন বলতে আদৌ কেউ আছে? সৎ মা এবং বোন আছে, যারা একটু আধুত কেটে ঘরে বসে আছে। এভাবে আত্মনাত আহাজারি করে কে কাঁদবে? তুরফা এত আহাজারিতে বাবার সাড়া না পেয়ে বলল, এটা কথা ছিল না বাবা, এটা কথা ছিল না। তুমি কথা দিয়েছিলে যাবে না, অথচ তুমি কথা রাখলে না। প্রতারণা করেছ আবারও। ছেড়ে যাও। যাবে, ফিরে এসেছিলে কেন? কেন বাবা আমার? বাবা উত্তর দাও। আশেপাশে মানুষ ইতিমধ্যে কানাঘুষি শুরু হয়েছে, বলাবলি করেছে আগের ঘরের সন্তান এসেছে। সানজানা ধীরে ধীরে আসছিলেন। তুরফা আপুদের বসে কাঁদতে দেখে দৌড়ে এলো। অস্থির হয়ে বলল, আপু আপু, তোমরা কাঁদছো কেন? উত্তর পেল না। হেঁটে গিয়ে এগিয়ে গেল। খাটিয়া হাত রেখে মুখটা দেখে আতঙ্কে উঠল রাশেদ বাবা। তারপর তুরফা কাঁধে হাত রেখে বলল, আপু, রাশেদ বাবা এভাবে শুয়ে আছে কেন? তুরফা আতঙ্ক হয়ে উঠল। টুনটুন রে, আমাদের বাবা নেই। রাশেদ বাবা আর কখনোই ফিরে আসবে না। বাবা মারা গেছেন। তুরফা প্রথমবারের মতো এভাবে লাশ দেখল। মারা গেছে বিষয়টা সে বুঝতে পারল। নিমিষেই কেঁদে ফেলল। ডাকলো, রাশেদ বাবা, ও রাশেদ বাবা। প্রতি উত্তর পেল না। আবারও ডাকলো, ও রাশেদ বাবা, তুমি আর কখনোই আমার সঙ্গে কথা বলবে না? রাশেদ বাবা। রাশেদ আজকের টুনার ডাক আর কোলে নিলেন না। একদম চুপ করে আছে। তুরফা ফুপিয়ে কেঁদে উঠল। স্কুলে ওর বন্ধুদের বাবা কত সুন্দর আদর করে। ভেবেছিল ওর বাবাকে সঙ্গে নিয়েই যাবে, সবাইকে বলবে ওর বাবা আছে, কিন্তু তার আগেই বাবা চলে গেল। সানজানা শান্তপর্ণে এগিয়ে এক পলক মুখটা দেখলেন। বুকটা ছটফট করে উঠল। জীবনের প্রথম ভালোবাসার মানুষটা তার স্বামী। সেই সময় মানুষটার প্রেমে উন্মাদ হয়ে পড়েছিলেন তিনি। ভালোবাসার প্রথম অনুভূতি তার কাছে থেকেই শিখেছেন। জীবনে কেউ যতই অন্যায় করুক, সানজানা কখনোই তার মৃত্যু কামনা করেনি। হেদায়েত চাইতো। রাশেদ তো তার প্রাণপ্রিয় মানুষ, তার ক্ষেত্রে কখনোই মৃত্যু কামনা করেন তিনি। সানজানা জানতেন একদিন তাকে রাশেদের মুখোমুখি হতে হবে, কিন্তু এভাবে হবে তার কল্পনাই করেনি। সত্যি এভাবে দেখা করতে চায়নি। তুরফা হাজারি থামছেই না। বাবা নেই কথাটা মানতেই বড্ড কষ্ট।
ছোট থেকে তুরফার বাবা প্রেমী মেয়ে। পরবর্তীতে ধাক্কায় বাবার প্রতি মিষ্টি অনুভূতিগুলো চাপা পড়ে যায়, ভালোবাসাগুলো গোপন হয়ে যায়। পরিস্থিতি তাকে মাটির মতো শক্ত থাকতে শিখিয়েছে। ধীরে ধীরে মেয়েটা বদলে গেল, অচেনা রূপ ধারণ করলো। আবারও বছরখানেক বাদে মানুষটাকে দেখে তার দুর্বলতার আঘাত লাগলো। দুর্বলতা ফিরে এলো। তানহা নিঃশব্দে কাঁদছে। সে নিথর দেহ তাকিয়ে ক্ষীণ গলায় বলল, সাদা কাফনের মুড়িয়ে খাটিয়ার মধ্যে শুয়ে, তোমাকে আমরা চাইনি বাবা, সত্যি এভাবে চাইনি। রাগ, অভিমান ছিল, মানিয়ে নেওয়া সময়টুকু দিলেন না। আবারও অন্যায়। গোসল করার কাফনের মুড়ি রাখা হয়েছে। হঠাৎ ওরা আসায় জানাজার নির্দিষ্ট সময়ে হয়নি। লাশকে দ্রুত দাফন করতে হয়। এখনও সন্তানেরা ছাড়তে রাজি নয়। সবটা দেখে সাজ্জাদের কষ্ট হলো। কিভাবে কাঁদছে, এত কষ্টে কেন এদের? সুখ এলে যায় যায় করে, ছেলেরা কাঁদে না। অযথা সাজ্জাদ ওদের মুখে অস্ত্র গড়িয়ে পড়ল। মানুষদের কিঞ্চিত কোলাহল শুরু হলো। নানান ধরনের কথা শোনা গেল। একজন ভরাট গলায় বলল, আন্টি, ওদেরকে ধরে ঘরে নিয়ে যান। কয়েক মহিলা এসে তুরফার তানহাকে ধরে উঠালো। তুনার কাছে ছেলেটা গিয়ে বলল, এত সুন্দর পাখিটা কাঁদছে কেন? তুনা ঠোঁট উল্টে কাঁদতে কাঁদতে বলল, রাশেদ বাবা আর কখনোই কথা বলবেন না? ছেলেটা প্রসন্ন মুখে বলল, কারণ আল্লাহ তাকে ডেকে নিয়েছে, সেখানে ইনশাল্লাহ সে ভালো থাকবে। এখন রাশেদ বাবা যদি জানতে তার তোতা পাখি তার জন্য কাঁদছে, তিনি কষ্ট পাবেন না? তুনা জিজ্ঞেস করলো, আপুরাও তো কাঁদছে। সে বলল, তোমার আপুরা বোঝে না, তুমি তো বোঝো। আর কাঁদো না, তোমার জন্য রাশেদ বাবা কষ্ট পাক। তুমি কি চাও? তুনার দুদিকে মাথা নাড়ালো, অর্থাৎ না। ছেলেটা ওর মাথায় হাত বুলিয়ে বলল, গুড গার্ল। মৃত্যু অনিবার্য, সবাইকে এর স্বাদ গ্রহণ করতে হবে। যে আমাদের ছেড়ে চলে যাবে তার জন্য না কেঁদে দোয়া করবে, কেমন? এতে সে সুখ শান্তিতে থাকবে, বুঝলে? তুনা মাথা নাড়ালো। ছেলেটা শানজানার কাছে গিয়ে বলল, মামি আসুন। শানজানা ছেলেটার দিকে তাকালেন। চেনা চেনা লাগছিল। চিনতে পারলেন কি না ওদের ধরে সন্তর্পণে ভেতরে গেলেন। তুরফা যেতে চাইছিল না, তার মুখে একই কথা, বাবা, আমার বাবা। তানহা চারদিকে তাকালো। কি সুন্দর বাড়ি। বাড়িটা পুরনো, বোঝার উপায় নেই, মনে হচ্ছে আধুনিক যুগের। এ বাড়িতে আদৌ কখনো এসেছিল কিনা মনে নেই তার। বাড়ির ভেতরে সবাইকে বসালো। ছেলেটা জোর কণ্ঠে ডাকলো, দাদু। দাদুন। বুড়ো বয়স্ক একজন লোক কুঁজো হয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে এলো। ছেলেটা বলল, ওনাদের যা প্রয়োজন দেন, কোনো কমতি যেন না হয়। বুড়ো লোকটা সবাইকে দেখলো, নিশ্চয় বিশেষ কেউ হবে। যেহেতু শানজানার মুখ ঢাকা, তাই চিনতে পারলেন না। জিজ্ঞেস করলেন, এরা কারা? ছেলেটা হাসলো, বোঝা গেল না। বলল, বাড়ির মালিক। বুড়ো লোকটা খানিকটা বিস্ময়িত হয়ে সকলের দিকে তাকালো। ছেলেটা বলল, আমি জানাজারে যাচ্ছি। এরপর শানজানার দিকে এগিয়ে বলল, আমি আসছি, যা প্রয়োজন দাদুনকে বলবে। আমি পূর্ব চিনেছি মামি। শানজানা বিলম্বন হয়ে মাথা নাড়ালো, অর্থাৎ চিনেছেন। পূর্ব আধর প্রশস্ত করে চলে গেল। তুরফার বাড়ি এদিকে ওদিকে তাকালো। রাজকীয় বললে কম হবে না। এমন বাড়ি তাদের, অথচ তারা থাকে কোথায়? এই বাড়িতে এসেছে খুব ছোট, বেশি কিছু মনে নেই। অনেকটা সময় পরে দাদুন নানান কিছু নিয়ে এলেন। তানহা ক্ষুণ্ণ হলো। এ সময়ে কার খাওয়া হচ্ছে না? অবশ্য বাংলাদেশে এটাই রীতি। প্রচণ্ড হাস্যকর এটা রীতি। মানুষ মরে, অথচ সে বাড়িতে অন্যদের ভোজ চলে। সে বাড়ির মানুষ শোক কাটাবে নাকি আয়োজনে ব্যস্ত থাকবে? আবার একটু এদিক ওদিক হলে শুরু হয় নানান রকমের কথা। দাদুন শানজানাকে জিজ্ঞেস করলেন, কেমন আছেন বারে মা? শানজানা মাথা নাড়ালেন। আওয়াজ বের হচ্ছিল না। ভাঙা কণ্ঠে বললেন, আল্লাহ রহমতে আছি। আপনি এখনও এখানে কাজ করেন? দাদুন বললেন, আল্লাহ যতদিন রিজিক রাখছেন। তারপর তিনি বোনের পানে তাকিয়ে বললেন, এরা তোমার সাওয়াল? শানজানা বললেন, জি, আমার 3 মেয়ে। ও বড়টা তুরফা, এ তানহা, আরও ছোটটা টুনা। হাত দিয়ে ইশারায় করে বললেন। দাদুন ওদের সম্মুখে গিয়ে দেখতে লাগলেন। তুরফা মাথায় হাত রেখে বললেন, এই সাওয়াল কোনাক মিসাই কান ছোট দেখছিলাম।
দেখছুনু মেলা বড় হয়েছে। বলতে বলতে নড়ে উঠলেন। তুরফা ধরে ফেললো। সানজানা বললেন, আপনি বসুন। দাদুন বসলেন। সাজ্জাদকে পরখ করে বললেন, এই চ্যাংড়া কাই কয়? সানজানা বললেন, আমার দুঃসম্পর্কে ভাইয়ের ছেলে সাজ্জাদ। চোখে জল জল করে উঠল। দাদুন কিছুক্ষণ বাদে বললেন, সাওয়ালরা খানান কেন? কোনো উত্তর দিল না সানজানা। সাজ্জাদ তুনাকে খেতে বলল, উঠিয়ে দিল। ও অবশ্য খেয়েছিল। সানজানা জিজ্ঞেস করলেন, বাড়ির মানুষগুলো? ওই যে ওটে মায়ের মানুষের জন্যই আনন্দ রান্না হয়েছে ওটে। ও আচ্ছা। বাইরের মানুষজনদের শব্দ হলো। জানাজার শেষ আনা হয়েছে, এখন দাফন করা হবে। তুরফার বুক ভরা হয়ে এলো। চোখের সামনে ভেসে উঠল বাবার মুখ। কানে বাজলো, মামনি, আমার আম্মু। ভেতর থেকে আটকে উঠল। চেপে ধরলো নিজেকে। বাবাকে কখনোই দেখতে পারবে না, ছুতে পারবে না। বুক চিরে এলো যেন। হেসকি তুলে কেঁদে ফেললো তানহা। বরাবরের মতোই নই শব্দ হয়ে নিজের আবেগে উড়াল করলো। কেউ টেরও পায়নি। মনে নিজের উপর শুধু একটা আক্ষেপ এলো, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে বাবা ডাক শোনাতে পারলাম না বাবা। তখনই মহিলাদের খিলখিল হাসি শব্দ এলো। কথা বলতে বলতে ঢুকলেন মা মেয়ে। বাড়িতে যে একজন মানুষ মরেছে তা বিন্দুমাত্র ছাপ নেই। দিব্যি আছেন। সানজানা টনক হলেন তার প্রাক্তন সৎ শাশুড়ি এবং তার মেয়ে খসনুন। সানজানা সর্বদা বড়দের সম্মান করেন। তার মায়ের শিক্ষা, সালাম দিবেন। তার শাশুড়ি খোদেজা ভ্রু কুঁচকালেন, যেন চিনতেই পারলেন না। জিজ্ঞেস করলেন, কারা এরা? বাড়িতে কেন? দাদন প্রত্যুত্তর করলেন, রাশেদ বাবা, বউ, ওর বাচ্চারা। খোদেজা ভ্রু উছলালেন। খঞ্জুন ধমকে উঠলেন, ভাইজান কবে তালাক দিচ্ছে? কিসের বউ বলেন? দাদুন কিছু বললেন না। খোদেজা তিনজনকে ভালো করে দেখলেন। ভালো মন্দ কিছু জিজ্ঞেস করলেন না। তুনাকে উদ্দেশ্য করে বললেন, ওইটারও তো সাওয়াল? সানজানা বললেন, জি। খোদেজা জিজ্ঞেস করলেন, ফের ভাতার ধরেছিস? সাওয়ালও ফেরাইছিস? কথাটা শুনে খুব বাজে লাগলো। তুরফা কানে সীসা ঢেলেছে এমন মনে হলো। ভাঙুক হৃদয়েও তুরফা দৃঢ় গলায় বলল, ও রাশেদ মাহমুদের মেয়ে, আমার বাবার। খোদেজা বললেন, তুই বড় চেংড়িটা, কি নাম আসিল? তুরফা। তুরফা সংশোধন করে দিল তুরফা। খোদেজা সবাইকে মস্তিষ্ক পর্যবেক্ষণ করে বললেন, তোর মা নতুন ভাতার ধরেছে? অনেক কাদার কারণে চোখ মুখ ফুলে আছে। এ সময়ে এ ধরনের কথা গায়ে ফুসকার মতো লাগে তুরফার। খসনুন হোসেন বললেন, ধরবার নয় ফের দেখো না, 8 মাসই পেট হয়েছে। মাকে কুটুক্তি করে কথা কারো সহ্য হলো না। তানহা বুঝলো তাদের দাদা বাড়ি কেমন। খোদেজার মেয়ে প্রত্যুত্তরে বললেন, তাই তাই তো দেখো। এরপর সানজানাকে বললেন, ভাতার ধরেছিস ভালো কথা, এত বড় বাড়ি রাখে ফের পেট বানাইছিস, লজ্জায় লজ্জায় পেন্দত্ব রাখছিস। তুরফা সত্য না করতে পারল না। মুখ সংযত করে কথা বলুন, আম্মুর পেটে অপারেশন হয়েছে, এর কারণে এমন। বড় হয়ে যদি নিজের ভারী মার্জিত করতে না পারেন তবে। খোদেজার মুখ দেখে বোঝা গেল প্রচণ্ড অসন্তুষ্ট হলো। রুগ্ন গলায় সানজানাকে বললেন, চিংড়িটা একা বেয়াদব হইয়াছে কেন? চিংড়ি মানুষের গলা থাকবে আস্তে। খঞ্জুর সাক্ষ্য দিয়ে বললেন, মা কি ভালো আম্মা, মা যেমন ছাওয়ালো তেমন। তুরফা দাঁত চেপে বলল, ওটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য। খোদেজা সাজ্জাদকে দেখে বললেন, ওইটা তোর নাগর। তুরফাকে ইঙ্গিত করলেন। পরক্ষণে তুরফা রেগে উঠল। তৎক্ষণাৎ ওর হাত ধরলেন সানজানা, চল তানহা আয়, সাজ্জাদ তুনাকে কোলে নে। তুরফা হাত ধরে নিয়ে যেতে লাগলেন। তুরফা প্রণোদ্য গলায় বললেন, ওরা আমাদের কত আজে বাজে বলল আম্মু। সানজানা বললেন, ওরা নর্দমান কৃত, তাই বলে তুইও তাতে হাত ডোবাবি? ওদের মতো নোংরা হবি? ওদের নোংরামি সামনে আমাদের মতো সভ্য মানুষ পারবে না মা। কারণ সক্রিয় মানুষ প্রধান অস্ত্র হলো নোংরা ভাষা, গালিগালাজ। সানজানা ওদের সঙ্গে খুব বেশি সময় কাটায়নি, কিন্তু ওই অল্প সময়ে মানুষগুলোকে চিনে নিতে পেরেছে। ওরা ভেতর থেকে পচে যাওয়া মানুষ। কিছু মানুষ থাকে যারা নিজের হীনমন্যতা
ঢাকতে অন্য গায়ে পড়ে ঝগড়া বাঁধায়। নিজেদের সম্মান লজ্জা তাদের অভিধানের নেই, অশালীন ভাষায় আক্রমণ করে। এরা থামলেন না, কারণ থামার মতো আত্মসম্মানও নেই। উল্টো সামনের মানুষটাকে টেনে নিজেদের স্তরে নামতে চায়। সামনের মানুষটা যত ভদ্র থাকে এরা ততই বেপরোয়া হয়, কারণ নিস্তা ছাড়া তাদের আর কিছুই দেখানো নেই। এদের সঙ্গে তর্কে জড়ানো মানে কায়দা নামা। কাদা ছুটতে গিয়ে নিজের হাতে আগে নোংরা হয়। নোংরা হাত দিয়ে যেমন শেষ পর্যন্ত গন্ধটা নিজের গায়েতে লাগে। তাই সানজানা জানেন, নিকৃষ্টতার জবাব নিকৃষ্টভাবে দেওয়া যায় না। বলে না মাঝে মধ্যে, তর্কে থেকে চুপ থাকা শ্রয়। এদের মতো মানুষদের জন্য নীরব অবজ্ঞাই সবচেয়ে বড় শাস্তি। 2 দিন কাটলেও শোকের মহত্তা যায়নি বাড়ি থেকে। চোখের জমানো জল দীর্ঘশ্বাসের ভার বহর করেছে বাড়িটা। তুনার বেশি শোক নেই, কারণ সে মাত্র কয়েকটা দিন কাটিয়েছে। তানহা বারান্দায় পা জড়িয়ে বসে, আরও গুমট ভরাট বেজেছে, নিঃশব্দে কাঁদছে। গত 2 দিন বাবা শুনতে চেয়েছিলেন, অথচ অভিমানে সে বলেননি। অপেক্ষাপট তাকে চেপে ধরেছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে। অঝোর ধারায় বৃষ্টি বইতে লাগলো চোখে থেকে। তুরফা বাইরে উঠানে ছিল, নিজেকে সামাল দেওয়ার চেষ্টা করছে, নিজেকে বোঝাতে ব্যস্ত। এটা নরম যাওয়া যাবে না। পরক্ষণে আবার কেঁদে ফেলল। মায়ের ডাকে সে নিজের ধতস্থ করে নিল, শক্ত হলো। ভেতরে গেল। তুনা খাচ্ছিল, জিজ্ঞেস করলো, আপু তুমি খাবে না? তানহা আপুও খেলো না, বেশ উদ্বিগ্ন সে। তুফা ভ্রু কুঁচকে গেল, মাকে জিজ্ঞেস করলো, তানহা খায়নি? কোথায় ও? সানজানা শুকনো মুখে বললেন, বারান্দায় বসে কাঁদছে। ও না, আজকের পরীক্ষা। পরক্ষণেই ঘড়ি দেখলো, 8টা বাজে। কখন যাবে ও? বলে বারান্দায় গেল। তানহা হাঁটু মুড়ে মাথা রেখে আছে। তুফা ডাকলো, তানহা, এই তানহা। তানহা তাকে দৃঢ়ভাবে বলল, তোর পরীক্ষা আছে না? এভাবে বসে আছিস কেন? তানহা কেঁদে উঠল, আমি যাব না আপু, আমি পরীক্ষা দিতে পারবো না। ভেঙে পড়ল সে। তুরফা কান্না এলো, কিন্তু আটকে ধরল। বলল, পরীক্ষা দিবি না মানে? এটা এসএসসি পরীক্ষা, 1 বছর গ্যাপ যাবে তোর। তানহা প্রদণ্ড কণ্ঠে বলল, আমি কিছুই পড়িনি। আমি পরীক্ষায় কি লিখব? আমি দেব না আপু, দেব না। তুরফা ওর বাহু ধরে দাঁড় করালো। ওর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। তবুও কাঠখোলা গলায় বলল, 2 দিন পড়িসনি? 2 বছর ধরে কি পড়েছিস? 2 দিন পরে বিদ্যাসাগর হতিস? আর এত বড় কে স্কুল করলি, কোচিং করলি, সেসব? তানহা উত্তর দিতে পারল না, কেঁদেছিল। তুরফা ওর হাত ধরলো, তুই পরীক্ষা দিতে যাবি, আয়। হাত ধরে টেনে ঘরে নিয়ে এলো। ওকে ইউনিফর্ম পরিয়ে দিল, ফাইলে যাবতীয় সব কিছুই ভরে নিল। সানজানা আড়ালে কাঁদছিল। তুরফা তানহাকে রেডি করে নিজেকেও কোনো রকম রেডি হয়ে এলো। তিনি চটজলদি চোখ মুছে ফেললেন, বললেন, ওকে একটু খাওয়াও। তুরফা একটা রুটি নিল, তানহাকে বলল, বস, হাঁ কর। খাবার এগিয়ে দিয়ে তানহা কেঁদে প্লেট সরালো, খাবো না আমি। তুরফা নাক টেনে বলল, থাপ্পড় খাবি আমার? খাবি বলছি, খা বলছি। বাবা যাওয়ার দুঃখ আমার নেই, তাই বলে নিজের জীবন ছেড়ে থাকলে হবে? বাস্তবতা বোধ। বাবা যাওয়ার তিনি গেছেন, আমাদেরকে চলতে হবে, এটাই দুনিয়ার নিয়ম। কেউ কখনো কারো মৃত্যু থেমে থাকে না, যতই আপনজন হোক। বলতে বলতে কেঁদে ফেলল তুরফা, নাক টানলো। সানজানা তানহার মাথায় হাত বুলালেন, খা সোনা, নইলে পরীক্ষায় পেট কামড়াবে, খা। তুরফা আবারও এগিয়ে দিয়ে বললেন, থাপ্পড় খেলে না চাইলে চুপচাপ গেল। আম্মু ওকে পানি দাও। পানি দিয়ে গিলুক। তানহা খেলো কিঞ্চিত, বমি বমি লাগছে। তুরফা তবুও খাওয়ালেন। লাগুক, ঔষধ কিনে দেব, এইটুকু খেয়ে নে। কোনো রকম খাইয়ে উঠল। সানজানা তুরফাকে জিজ্ঞেস করলো, তুই খেলি না? চিন্তা করো না, আমি খেয়ে নেব, ওখানেই সময় কম। দোয়া কইরো। সানজানা কেঁদে ফেলল। তানহা তুরফা দুজনকে জড়িয়ে ধরলেন। এরপর ছেড়ে তানহার কপালে চুমু দিলেন। আল্লাহ তো ভালো করবে, চাপ নাও, যা হবার হবে। তুরফা ওকে নিয়ে রওনা হলো। তুরফার বুকে তানহার মাথা রেখে পরীক্ষা দিতে আসলো। এক্সাম হলো,
ঢোকার আগে তানহা দুগালে হাত রেখে বলল, যতটুকু পারবি লিখবি, কোনো চাপ নেই। তানহাকে পাঠিয়ে বাইরে বসে থাকলো সে। প্রতিদিন সে চলে আসে, তানহা একাই আসে, কিন্তু এখন বাকি দিনগুলো সে থাকবে। পরীক্ষাতে তানহা এমসিকিউ কয়েকটা দাগানো মাত্রই সময় শেষ হলো। এতে আবারও ভেঙে পড়লো, মাথায় হাত রাখলো। সিকিউ প্রশ্ন পাওয়ার পর মনে হলো সবই ওর জানা, অথচ মাথায় কিছুই আসে না। কি লিখবে বুঝতে পারছে না। আমি অস্বস্তি হয়ে উঠছিল শরীর, মাথা গরম বেড়েছিল, বারবার একই কথা কাজ বেজে উঠছিল। এত অস্থিরতা কেঁদে ফেলল সে। পরীক্ষা চলাকালীন পুরোটা সময় উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে দোয়া করছিল তুরফা। দেখতে দেখতে পরীক্ষা শেষ হলো। সে দ্রুত পায়ে এগোলো। তানহা বেরিয়ে আপুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ফেললো। আপু আপু, আমি ফেল করবো আপু, আমি কিছুই লিখতে পারিনি আপু। তানহা ধরে গ্যামজাম থেকে বেরিয়ে আসলো, ওর মুখ মুছে দিল। 2টা সৃজনশীল লিখেছিস? করোনার কারণে শর্ট সিলেবাসের পরীক্ষা ছিল, সর্বোচ্চ 3টির উত্তর করতে হবে। তানহা মাথা নাড়ালো, অর্থাৎ হ্যাঁ। তারপর বলল, কি লিখেছিস? আমি জানি না, আমার মাথায় কাজ করছিল না, আমি ফেল করবো আপু। তানহাকে নিয়ে রিকশায় উঠলো, বুকের মধ্যে নিয়ে বলল, ফেল হলে হবে, মানুষ ফেল করে না, জীবন শেষ হয়ে যাবে। কত মানুষ ফেল করে পরবর্তীতে টপ রেজাল্ট করে, বাকিগুলো ভালোভাবে দিবি। এটাই ফেল গেলে সামনের বছর আবার দিবি, সমস্যা নেই, চিন্তা ছাড়। তারপর বাড়ি ফিরল ওরা। এভাবে সময়গুলো কাটলো। একে একে সব পরীক্ষা দিল তানহা, কোনোটা ভালো কোনোটা খারাপ, সব নিয়ে কোনো প্যারা দেয়নি ওকে। তুরফা চাইছিল তানহার পরীক্ষা দিক, পাস ফেল বা ভালো রেজাল্ট বড় কথা নাই, জীবনে এগুলো আসবে যাবে, গুরুত্বপূর্ণ হলে থেমে যাওয়া দুঃখের মাঝেও নিজের পথটা ধরে রাখা। গল্প নিশিথায়ন পর্ব 16 চলবে।